পার্টিকেল সাইজ অ্যানালাইসিস তোমাদের থিওরিতে পড়িয়েছি কিনা? পার্টিকেল পড়াছিল, হ্যাঁ সাইজ পড়াছে, জি ম্যাম পড়াইছে। পড়াইছি না? আচ্ছা তাহলে একটু দেখো। এগুলো কিন্তু আমরা যখন খোলা হবে তোমাদেরকে আবার সবকিছু বলতেই হবে। সো এখন যেহেতু ডিন স্যার চাচ্ছেন, সবাই চাচ্ছ, তোমরাও চাচ্ছ, আমরাও চাচ্ছি আসলে যে একদম টাচের বাইরে থাকলে স্টুডেন্টদের ওভাবে আসলে হয় না, একটু টাচের মধ্যে থাকো, যার জন্য তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে। হ্যাঁ, সো এখানে আমরা যত ইজিলি যেতে পারি, পরবর্তীতে এগুলো তোমাদের আবার দেখাতেই হবে, ঠিক আছে? তোমরা হচ্ছে একটু কোঅপারেট করো। এখন দেখো আমি হচ্ছে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস অফ সয়েল বাই হাইড্রোমিটার মেথড। প্রথমেই তাহলে আসতে হবে সয়েল পার্টিকেলস। সয়েল পার্টিকেলস তো আমরা জানি স্যান্ড, সিল্ট, ক্লে, তিনটা হচ্ছে সয়েল পার্টিকেল, ঠিক আছে? এবং আমরা এটাও জানি, এগুলো প্রথম ক্লাস থেকেই শুনছি যে সয়েলের পার্টিকেল গুলো হচ্ছে সেগুলোই যে সয়েলের ইনঅর্গানিক পোর্শন, যাদের ডায়ামিটার হচ্ছে 2 মিলিমিটার অর লেস দেন 2 মিলিমিটার, সেই পার্টিকেলস, সেগুলোকেই আমরা বলছি সয়েল পার্টিকেল। এর বেশি যখন হবে তখন সেগুলো আর সয়েল পার্টিকেল না, সেগুলোকে আমরা বলবো স্টোন অথবা গ্রাভেল অথবা পেবেল, ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলো একটু জানি সবাই, যে যে পার্টিকেল গুলো 2 মিলিমিটার অর লেস, সেটাকে আমরা বলছি সয়েল পার্টিকেল। এবং তিন ধরনের সয়েল পার্টিকেলস আছে, স্যান্ড, সিল্ট, ক্লে আমরা জানি, এবং তার থেকে বেশি হলে সেগুলোকে আমরা স্টোন, গ্রাভেল। এগুলো কিন্তু তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করবে যে যদি কোনো পার্টিকেলের সাইজ 2 মিলিমিটারের বেশি হয় সেগুলোকে আমরা কি বলি। সেগুলোকে কিন্তু আমরা মাটি বলতে পারবো না, সয়েল পার্টিকেল বলতে পারবো না, সেগুলোকে স্টোন হতে পারে, সেগুলো গ্রাভেল অথবা নুড়ি পাথর, এগুলো, ঠিক আছে? তো এখানে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, এখানে দেখতেই পাচ্ছ যে আমরা আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস, সাইজের উপর ভিত্তি করে আমরা অ্যানালাইসিস করব। সো আমরা জানি যে স্যান্ড পার্টিকেলের সাইজটা একটু বড় থাকে, তারপরে সিল্ট, এবং ফাইনালি ক্লে, প্লেট লাইক স্ট্রাকচার, দেন হচ্ছে ক্লে পার্টিকেল। তাহলে সবথেকে বড় পার্টিকেলের সাইজ হচ্ছে স্যান্ড, তারপরে সিল্ট, এবং তারপর ক্লে। এখন আমরা যে এই এক্সপেরিমেন্টটা করছি, পার্টিকেল সাইজটা জেনে আমাদের আলটিমেট লাভটা কি হবে? আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে টু নো দ্য টেক্সচারাল ক্লাস অফ সয়েল। সয়েলের টেক্সচার তো তোমরা পড়েছো, তাই না? 12টা টেক্সচারাল ক্লাস আছে, এগুলো তোমাদের থিওরিতে বলেছে। সো আমাদের সয়েলের টেক্সচারাল ক্লাস বের করার জন্যই আমরা এই এক্সপেরিমেন্টটা করি। এটা একটা ভাইবার প্রশ্ন যে পার্টিকেল সাইজ জেনে কি হবে। পার্টিকেল সাইজটা আমরা জানবো, এটা থেকে আলটিমেটলি সয়েলের টেক্সচারাল ক্লাসটা বের করবো। সো আমাদের আজকের এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হচ্ছে সয়েলের টেক্সচারাল ক্লাস বের করা। আর টেক্সচার জেনে কি হবে? টেক্সচার ইম্পর্টেন্ট অনেক। সয়েলের টেক্সচারের সাথে রিলেট করছে সয়েলের এরেশন, পোরোসিটি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, সয়েলের ফার্টিলিটি, ঠিক আছে? এগুলো তোমাদের একদম জানা কথা। সো এখন দেখো সয়েলের টেক্সচারাল ক্লাস ডিটারমিনেশনের বিভিন্ন মেথড রয়েছে। ফিঙ্গার ফিল মেথড, পিপেট স্যাম্পলিং মেথড, হাইড্রোমিটার মেথড এন্ড লেজার টেকনিক মেথড। এর মধ্যে আমরা হচ্ছে হাইড্রোমিটার মেথডটাই ইউজ করছি, কারণ এটা আমাদের জন্য কনভেনিয়েন্ট, সিম্পল, ইজি আদার অন্যগুলোর সাথে তুলনা করতে গেলে। ফিঙ্গার ফিলটা হচ্ছে তার থেকে সহজ, হাতে ফিল করে আমরা সয়েলের টেক্সচার বলে দেই, বাট এটা তো আর অ্যাকুরেট না, ঠিক আছে? এটা হচ্ছে কোয়ালিটেটিভ, জাস্ট অনুভব করলাম এবং আমার কাছে মনে হলো যে মাটিটা যদি খসখসে হয় সেক্ষেত্রে আমি ধারণা করলাম যে এটা হয়তো স্যান্ডি সয়েল, ধারণা থেকে ফিঙ্গার ফিল মেথডটা। এটা আমরা তোমাদেরকে সেকেন্ড ইয়ারে পড়াবো। বাট আজকে আমরা আসছি হাইড্রোমিটার মেথড। এই মেথডটা ডেভেলপ করেছে সায়েন্টিস্ট বয়োকস 1927। এবং তোমাদের মাঝে মাঝে আমাদের কিছু সিনিয়র স্যার আছেন, তারা কিন্তু এই যে বানানটা যে আছে সায়েন্টিস্টের, এই বানানটাও কিন্তু লিখতে দেয় ভাইবাতে, যে লিখো এই বানানটা। সো এগুলো তোমরা খেয়াল করবে। হ্যাঁ, এখন দেখো যদি আমরা হাইড্রোমিটার মেথডে আমরা যেহেতু বের করব, হাইড্রোমিটার মেথডে বের করতে গেলে আমাদের দুইটা স্টেপে যেতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে যে যে সয়েল স্যাম্পলটা আমি নিব সেই স্যাম্পলটাকে আমাকে প্রিপারেশন করতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রিপারেশন অফ দ্য স্যাম্পল, এবং আরেকটা স্টেপ হচ্ছে ফ্র্যাকশনেশন অফ দ্য স্যাম্পল। প্রথমে হচ্ছে স্যাম্পলটা প্রিপারেশন করব, মানে যে মাটিটা নিব সেই মাটিটাকে প্রথমে এগ্রিগেট গুলো মানে দলাগুলোকে ভেঙে
একদম ইন্ডিভিজুয়াল পার্টিকেলে পরিণত করে ফেলবো। দেখো আমরা জানি যে সয়েল পার্টিকেল গুলো সিমেন্টিং এজেন্টের মাধ্যমে একসাথে থাকে, টেক্সচার ফর্ম করে, ঠিক আছে। সো আমাদেরকে ডিসপার্স করতে হবে। ডিসপার্স যদি আমরা না করি তাহলে স্যান্ডসেট ক্লেকে কিন্তু করতে পারবো না, আলাদা করতে পারবো না। সো প্রিপারেশনের মানেই হচ্ছে যে যত বেশি পার্টিকেল গুলোকে ডিসপার্স মানে আলাদা করা যায়, ব্রেক বলবো না, ঠিক ডিসপার্স মানে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলকে আলাদা করা যায়, ঠিক আছে। সো প্রথম স্টেপটা নিয়ে আমরা কথা বলছি, প্রিপারেশন। এটা মানে হচ্ছে ডিসপারশন অফ এগ্রিগেট, যে দলাগুলো থাকে মাটি সেই দলাগুলোকে কত বেশি ডিসপার্স করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এই এগ্রিগেট গুলো একসাথে কিভাবে থাকে? একসাথে থাকে বলেই তো আমাদেরকে ডিসপার্স করতে হবে। এই দলাগুলো বা এগ্রিগেট গুলো ফর্ম করে বাই সাম সিমেন্টিং এজেন্টস, ঠিক আছে। বিভিন্ন এজেন্ট থাকে যেগুলো এই ম্যাটেরিয়াল পার্টিকেল গুলোকে একসাথে লাগিয়ে রাখে, সেই এজেন্ট গুলোকে আমরা বলছি সিমেন্টিং এজেন্ট, ঠিক আছে। বিভিন্ন সিমেন্টিং এজেন্ট রয়েছে, যেমন অর্গানিক ম্যাটার একটা সিমেন্টিং এজেন্ট, তারপর অক্সাইডস অফ আয়রন অ্যালুমিনিয়ামের অক্সাইড গুলো, তারপর কার্বনেট অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। এগুলো হচ্ছে পার্টিকেল গুলোকে সিমেন্টিং করে রাখে, মানে একসাথে রাখে, ঠিক আছে। সো আমরা যেহেতু ডিসপার্স করতে চাই, একসাথে রাখতে চাই না, এজন্য এগুলাকে আমাদের রিমুভ করতে হবে, এই সিমেন্টিং এজেন্ট গুলোকে দূর করে দিতে হবে। এজন্য অর্গানিক ম্যাটার যদি সয়েলে অর্গানিক ম্যাটার কন্টেন্ট যদি হাই থাকে, সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের ট্রিটমেন্ট দিতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করে সেই অর্গানিক ম্যাটারটাকে কার্বন ডাই অক্সাইড আকারে আমরা রিমুভ করে দিব। তাছাড়া অক্সাইডস অফ আয়রন অ্যালুমিনিয়াম এবং কার্বনেটস অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে আমরা দূর করতে পারি, ঠিক আছে। সো ডিসপার্সের একটা ধাপ হচ্ছে সিমেন্টিং এজেন্ট গুলোকে ব্রেক করব কেমিক্যালের সাহায্যে, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বললাম। তারপরে ডিসপারশন অফ ক্লে পার্টিকেলস, যেহেতু ক্লে পার্টিকেলস গুলো আরো বেশি হচ্ছে টাইটলি থাকে, ক্লে পার্টিকেলস গুলোকে ডিসপার্স করার জন্য পরবর্তীতে আমরা সোডিয়াম সাবস্টেন্স ইউজ করবো, কারণ সোডিয়াম হচ্ছে একটা ডিসপার্সিং এজেন্ট, ঠিক আছে। সোডিয়াম কোনো কিছুতে দিলে সেটা হচ্ছে সেই পার্টিকেলটাকে ডিসপার্স করে দেয়, পার্টিকেল গুলোকে দূরে দূরে সরিয়ে দেয়। সো এখানে ডিসপারশনের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বনেট, সোডিয়াম অক্সালেট, সিলিকেট, এগুলো হচ্ছে ডিসপার্সিং এজেন্ট। এবং সোডিয়াম হেক্সামেটাফসফেট, যেটার কেমিক্যাল নেম হচ্ছে ক্যালগন, ঠিক আছে। সো এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা এই সোডিয়াম হেক্সামেটাফসফেট বা ক্যালগন ইউজ করব, ঠিক আছে। ক্যালগনটা আমরা ইউজ করব। সো তোমাকে হচ্ছে পরীক্ষা এভাবে বলতে পারে যে ক্যালগন ছাড়াও আরো কি কি কেমিক্যাল থাকতে পারে অল্টারনেটিভ, যেগুলো দিয়ে আমরা ডিসপারশন করতে পারি। সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই এক্সাম্পল গুলো লিখবে। এবং ফাইনালি আমরা করব মেকানিক্যাল ডিসপারশন উইথ ইউজিং ইলেকট্রিক স্টায়ারার। ইলেকট্রিক স্টায়ারার আছে আমাদের ল্যাবে, সেটা যখন আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিব, দিয়ে আমরা যদি অন করে দেই, এটা আলটিমেটলি টোটাল সয়েলটাকে একসাথে মিক্স আপ করবে, মানে উল্টাপাল্টা করবে, করে সেটাকে মেকানিক্যালি ডিসপার্স করবে। সো প্রিপারেশনে দেখো ডিসপারশনটা প্রথমে আমরা সিমেন্টিং এজেন্ট গুলো দূর করব, তারপরে আমরা আরেকটা কেমিক্যাল দিয়ে ক্লে পার্টিকেলস গুলোকে ডিসপার্স করব, এবং ফাইনালি আমরা মেকানিক্যাল ডিসপারশন করব, ঠিক আছে। দেন আমরা দেখো নেক্সট যে প্রিপারেশনের পর আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্র্যাকশনেশন। এখন দেখো ফ্র্যাকশনেশন আমরা সিভের মাধ্যমে করতে পারি, মানে চালনি যেটা বলে, চালনি দিয়ে করতে পারি। আরেকটা হচ্ছে সেডিমেন্টেশনের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। এখন ফ্র্যাকশনেশন মানে হলো স্যান্ড, সিল্ট এবং ক্লে, এই তিনটাকে একদম আলাদা করে ফেলা। এখন আমরা জানি যে স্যান্ডের সাইজ কি, সেই সাইজের যদি আমরা সিল্ট বা চালনি ইউজ করে আচ্ছা ম্যাডাম, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে থিওরিতে পড়িয়েছে, হ্যাঁ থিওরি শিটে কিন্তু তোমাদের সব আছে, তারপরে আমি আবার হচ্ছে রিকল করে দিচ্ছি। আর তোমাদের আগে ক্লাসটা দেখো ভালোভাবে, পরে যদি প্রয়োজন হয় ম্যাটেরিয়ালস তোমাদের হয়তো দিব, যদি আমার কাছে মনে হয়। এগুলো তোমাদের থিওরিতেই আছে, দরকার নেই ওভাবে। দেখো বোঝার চেষ্টা করো ফ্র্যাকশনেশনটা। দেখো ফ্র্যাকশনেশনের সিভিং আমি যেটা বলছি যে যদি আমরা
যে সাইজটা আছে, স্যান্ডের সাইজ, সিল্ট অথবা ক্লের যে সাইজটা আছে, সেই সাইজ অনুযায়ী যদি আমরা সিভিং করতে পারি বা চালনি দিয়ে যদি চেলে আলাদা করতে পারি, এটা ওইভাবে আসলে হয় না, কনভেনিয়েন্ট না। ঠিক আছে, যার জন্য আমরা বি যেটা আছে সেডিমেন্টেশন প্রসিডিউর, এই প্রসিডিউরটা যাব। এইটাই হচ্ছে আমাদের মেথডে আমরা ইউজ করব। হাইড্রোমিটারের মাধ্যমে আমরা সেডিমেন্টেশন প্রসিডিউরে হাইড্রোমিটারটা আমরা ইউজ করব। এখন দেখো, এই সেডিমেন্টেশন, যেহেতু সিভিং এ আমরা যাচ্ছি না, সেডিমেন্টেশন নিয়ে কথা বলি। এই প্রসিডিউরটা খুবই ওয়াইডলি ফলো করা হচ্ছে এবং এটার একটা বেসিক প্রিন্সিপাল আছে, যেটা হচ্ছে তোমাদের থিওরিতে মনে হয় বলেছে যে স্টোকসের যে লটা ছিল, সো সেটাকে যদি আমি সিম্পলার ওয়েতে বলি, যে কোনো একটা গিভেন মিডিয়ামে, ওয়াটার হোক বা যে মিডিয়ামটাই হোক, সেই মিডিয়ামে যদি আমরা বিভিন্ন পার্টিকেল উপর থেকে দিই, তাহলে যে পার্টিকেলসটা লার্জার থাকবে সেটাই হচ্ছে সব থেকে আগে পড়বে দেন স্মলার ওয়ান্স। ঠিক আছে, কোনো একটা গিভেন মিডিয়ামে লার্জার পার্টিকেল ফলস মোর র্যাপিডলি দেন স্মলার ওয়ান। যে পার্টিকেলের রেডিয়াসটা বড়, সেটাই আগে হচ্ছে সেডিমেন্টেশন হবে, আগে তলানি পড়বে। ঠিক আছে, এটা স্টোকস ল ফলো করে। স্টোকস ল তোমরা থিওরি থেকে দেখে নিও। হ্যাঁ, বাট এখানে তোমাকে যদি ভাইভাতে সিম্পলি জিজ্ঞেস করে যে এই পার্টিকেল সেডিমেন্টেশনের ক্ষেত্রে তুমি কোন থিমটা ইউজ করেছো, সেই থিমটা হচ্ছে যে লার্জার পার্টিকেল ফলস মোর র্যাপিডলি দেন স্মলার ওয়ান্স। সো আমাদের ক্ষেত্রে তোমরা বলো যে আমাদের যে তিনটা পার্টিকেল আছে এর মধ্যে কোনটা সবার আগে তাহলে ফল করবে? স্যান্ড সবার আগে ফল করবে, দেন সিল্ট, এন্ড দেন হচ্ছে ক্লেটা ফল করবে। আমরা তাহলে দেখি যে কিভাবে আমরা কাজ করব। হ্যাঁ, কাজের দিকে চলে যাই। এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের কিছু নতুন নতুন অ্যাপারেটাস লাগবে, যেগুলো তোমরা হয়তো দেখোনি আগে। একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোমিটার লাগবে, যেটা দিয়ে আমরা মেজার করব। এই যে দেখো হাইড্রোমিটারটা এখানে আছে, এরকম হাইড্রোমিটারটা, এটা গ্লাস দিয়ে তৈরি, নিচের দিকে একটু পারদ দেওয়া থাকে, মানে ভারী, যেন এটাকে আমরা হচ্ছে ডুবাতে পারি। যখন তোমরা কাজগুলো করবে তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এটা তাও একটা চেহারা দেখে রাখো যে এটা হাইড্রোমিটার। আর দুই হচ্ছে আমাদের লাগবে, আমরা বলেছিলাম যে ফার্স্ট স্টেপে আমরা ডিসপার্স করব। সেই ডিসপার্স করার জন্য যে কাপটা ব্যবহার করব সেই কাপটাকে বলা হচ্ছে ডিসপারশন কাপ। একটু দেখে রাখো। তারপর ইলেকট্রিক স্টায়ারের কথা বলেছি, এই যে এটা হচ্ছে ইলেকট্রিক স্টায়ার। এইখানে আমরা কাপটা বসাই, বসানোর পরে আমরা ইলেকট্রিসিটি সুইচ দিয়ে দেই, তখন এই ভিতরের যে আমাদের সয়েলটা থাকে সেটা স্টায়ারিং করে। তারপর আমাদের লাগবে সেডিমেন্টেশন সিলিন্ডার, যে সিলিন্ডারে আমাদের এই সেডিমেন্টেশনের ঘটনাটা ঘটবে। এই যে এটা হচ্ছে সেডিমেন্টেশন সিলিন্ডার, 1000 মিলিলিটার, মানে 1 লিটারের সেডিমেন্টেশন সিলিন্ডার। তারপর লাগবে স্টপ ওয়াচ, এটা তো আর এখানে দেখানো কিছু নেই। থার্মোমিটার আমরা চিনি। রাবারের কর্ক লাগবে একটা, এই সেডিমেন্টেশন সিলিন্ডারের মুখটা বন্ধ করার জন্য একটা রাবারের কর্ক বা হচ্ছে সিপি যেটাই বলো বোতলে, এবং আরেকটা যেটা লাগবে ব্যালেন্স, এগুলো আমরা চিনি। তো এই এক্সপেরিমেন্টের জন্য দেখো আমাদের অ্যাপারেটাস, এই অ্যাপারেটাস গুলো লাগবে। তাহলে আমরা নেক্সট দেখি যে আসলে আমরা এখানে কি করব। দেখো প্রথমে আমরা যেটা করব, সবাই একটু দেখো। হ্যাঁ, কারণ এই এক্সপেরিমেন্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ভালো প্রশ্ন করে, ভাইভাতেও অনেক প্রশ্ন করে। সো সবাই একটু কেয়ারফুলি দেখো। এখানে আমরা যেটা করব, প্রথমেই ডিসপারশনটা আমরা হাতে নিব এবং ডিসপারশন কাপে 50 গ্রাম আমরা সয়েল নিব। যে সয়েলের আমরা টেক্সচার বের করতে চাচ্ছি, 50 গ্রাম সয়েল আমরা ব্যালেন্স ভেবে এই ডিসপারশন কাপে নিব। ঠিক আছে, নিয়ে এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করব, অল্প পরিমাণে আমরা পানি দিব আন্দাজ করে, হ্যাঁ, অনুমান করে। তাহলে প্রথমে আমরা ডিসপারশন কাপে সয়েল নিয়ে সেখানে ওয়াটার অ্যাড করলাম। ওয়াটার অ্যাড করার পরে আমরা সেখানে হচ্ছে ক্যালগন অ্যাড করব, 10% ক্যালগন। ক্যালগন মানে ওই যে সোডিয়াম হাইড্রোমেটা ফসফেট, ডিসপারশনের জন্য। মানে আমরা প্রথম প্রিপারেশনটা ফলো করছি, মানে ডিসপার্স করার চেষ্টা করছি। ক্যালগন দিয়ে এটাকে আমরা 15 মিনিটস রেখে দিব। তোমাদের একটা কথা বলে, আমরা কিন্তু পরীক্ষায় তোমাদেরকে কখনো প্রসিডিওর, মানে কখনো তোমাদের পরীক্ষায় আসবে না। তো এখানে যে প্রসিডিওরটা শিখতে হবে বা এরকম কিছু না, প্রসিডিওর কখনোই পরীক্ষায় আসবে না। এবং তোমরা যখন এক্সপেরিমেন্ট করবে পরীক্ষায় তোমাদের হাতে শীট থাকবে, মানে কোনোভাবেই প্রসিডিওর মুখস্থ করতে হবে না। তোমরা জাস্ট হচ্ছে এখানে একটু বোঝো। হ্যাঁ, সো এটা তোমরা শীট দেখে দেখেই যেভাবে আছে ওভাবে তোমরা কাজ করবে।
টেনশনের কিছু নাই। তারপর এটা আমরা 15 মিনিট রেখে দিব। যখন ক্যালকন দিয়ে 15 মিনিট রেখে দিব, সেই সোডিয়াম গুলা সেখানে ডিসপার্সিং এজেন্ট হিসেবে কাজ করবে। পরবর্তীতে এখানে আমরা আবার 2/3 প্রথমে অল্প পরিমাণ ওয়াটার নিয়ে ক্যালকন দিয়ে রেখে দিলাম, তারপর এখানে আরো বেশি পরিমাণে 2/3 এই ডিসপারশন কাপের অল্প 2/3 পোর্শনে আমরা ওয়াটার অ্যাড করব। ঠিক আছে, ওয়াটার অ্যাড করে যে আমাদের ইলেকট্রিক স্টায়ারার আছে সেখানে দিয়ে দিব, 10 মিনিট স্টায়ারিং হবে। তাহলে প্রথমে আমরা সয়েল দিলাম ডিসপারশন কাপে, সেখানে অল্প পরিমাণ পানি দিলাম, সেখানে আমরা হচ্ছে ক্যালকন দিয়ে 15 মিনিট রেখে দিলাম, পরবর্তীতে 2/3 পরিমাণ ওয়াটার অ্যাড করে সেটাকে ইলেকট্রিক স্টায়ারারে দিলাম 10 মিনিট। দ্যাট মিন্স আমাদের যে ডিসপারশনের কাজটা সেটা কিন্তু মোটামুটি হয়ে গেল। দেন আমাদের ফ্র্যাকশনেশন, আর ফ্র্যাকশনেশনটা আমরা করছি সেডিমেন্টেশনের মাধ্যমে। সো এই প্রক্রিয়ায় আমাদেরকে এখন সেডিমেন্টেশন সিলিন্ডারটা কাজে লাগবে। এবার আমরা ডিসপারশন যে কাপটা ছিল ওখানে দেখো, ওই কাপের যে টোটাল কন্টেন্টটা, কাপের ভিতরে যে মাটি এবং যে পানিটা আছে, মানে যে সাসপেনশনটা তৈরি হয়েছে, সেই সাসপেনশনটাকে আমরা সেডিমেন্টেশন সিলিন্ডারে ট্রান্সফার করব। ঠিক আছে, এবং যখন আমরা ট্রান্সফার করব এখানে একটা ব্যাপার খেয়াল করবে, এই ডিসপারশন কাপের মধ্যে কিন্তু এখন আমার স্যান্ড সিল্ট এবং ক্লে পার্টিকেলস গুলো রয়েছে ওয়াটারের সাথে। সো এমন ভাবে সেটাকে ওয়াশ করে নিয়ে আসতে হবে যেন একটা পার্টিকেলও লস না হয়, কারণ আমরা কিন্তু পার্টিকেলের সাইজটা বের করব। সো পার্টিকেল যদি লস হয় তাহলে আমাদের রেজাল্ট অ্যাকুরেট থাকবে না। সো এটাকে 2-3 বার করে ওয়াশ করে আমরা সেডিমেন্টেশন সিলিন্ডারে নিয়ে আসব, এবং ফাইনালি আমরা ওয়াটার অ্যাড করে 1 লিটার ভলিউম আমরা তৈরি করব সেডিমেন্টেশন সিলিন্ডারে। ঠিক আছে, 1 লিটার ভলিউম করার পরে এখানে টেম্পারেচার রেকর্ড করার দরকার নেই। এই 9 নম্বর পয়েন্টটা তোমরা দেখো না, 8 বলো ম্যাম। এর উপরে বুদবুদ থাকে, তো বুদবুদ দূর করার জন্য কি দিতে হয়? হ্যাঁ, সেটা তো আমরা এখনো করিনি, দেখো আমরা দিচ্ছি। দেখো ফাইনাল ভলিউম আমরা হচ্ছে 1 লিটার করলাম। 1 লিটার করার পরে যে কাজটা করব, এটার মুখে একটা কর্ক দিব। ঠিক আছে, এই সেডিমেন্টেশন সিলিন্ডার যেটা ছিল সেটার মুখে একটা কর্ক দিব। কর্ক দিয়ে এটাকে 2-3 বার মানে 1 মিনিটের মতো বেশ কয়েকবার উলট পালট করব, মানে উল্টাবো। হাতে নিয়ে তোমরা যখন কাজটা করবে দেখতে পারবে, হাতে নিয়ে এটাকে বেশ কয়েকবার উলট পালট করব, যেন টোটাল সেডিমেন্টটা নিচে যেন কোনো তলানি না থাকে, সবগুলা পার্টিকেল যেন ওয়াটারের মধ্যে থাকে, নিচে যেন কোনো সেডিমেন্ট আকারে না থাকে। এরকম ভাবে আমরা বেশ কয়েকবার ইনভার্ট করব। ইনভার্ট করে আমরা যেটা করব, এই সিলিন্ডারটাকে একদম সোজা করে রাখবো আপরাইট পজিশনে। ঠিক আছে, সোজা করে রাখার পরে এখানে আমরা হচ্ছে একটু অ্যালকোহল দিই। দেখা যায় যে যখন উলট পালট করি উপরে একটু বুদবুদ উঠে, তখন এখানে আমরা হচ্ছে 2-1 ফোঁটা অ্যালকোহল দেই যাতে বুদবুদটা মিনিমাইজ হয়ে যায়। ঠিক আছে, বা আমরা ফাইনাল ভলিউমের সময় আমরা হচ্ছে অ্যালকোহলটা দিতে পারি। ফাইনাল ভলিউমের সময় যেহেতু 1 লিটার আমরা করব, সো যেখানে যদি বুদবুদ থাকে, আমাদের যে 1 লিটারের একটা দাগ থাকে, ঠিক আছে, মার্ক করা থাকে, সেই দাগটা কিন্তু আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি না। এই জন্য এখানে আমরা হচ্ছে অ্যালকোহলটা দিব, যাতে করে আমরা ওই দাগটা স্পষ্ট ভাবে বুঝতে পারি, বুঝে আমরা 1 লিটার যে ফাইনাল ভলিউমটা সেটা করে ফেলবো। এখন দেখো পরবর্তীতে আমরা কর্ক দিয়ে এটাকে ইনভার্ট করব, ইনভার্ট করে আপরাইট পজিশনে রাখবো। রেখে দিয়ে তোমাদের কাছে যেহেতু আমরা বলেছি যে স্টপ ওয়াচ সোজা করে রাখার 30 সেকেন্ড পরেই আমরা এটার ভিতরে হাইড্রোমিটারটা দিয়ে দিব। ঠিক আছে, একটু খেয়াল করো, 30 সেকেন্ড পরে আমরা হচ্ছে এখানে হাইড্রোমিটারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যখন 40 সেকেন্ড সময় হবে, তখন ফার্স্ট আমরা হচ্ছে একটা রিডিং নিব, হাইড্রোমিটারের রিডিং। এখন হাইড্রোমিটার সম্পর্কে একটু বলি যে এখান থেকে কিসের রিডিং আসবে, সবাই একটু খেয়াল করো। হাইড্রোমিটার মেজার করে ডেনসিটি, হাইড্রোমিটার ডেনসিটি মেজার করে কিসের, দেখো কোনো একটা সাসপেনশন, মানে এই ক্ষেত্রে হাইড্রোমিটার আমাদের যে সয়েল ওয়াটার সাসপেনশনটা ছিল, এই সিলিন্ডারের ভেতরে যে সয়েল ওয়াটার সাসপেনশনটা ছিল, সিলিন্ডারের ভেতরে সয়েল ওয়াটারের সাসপেনশনের মধ্যে যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেলের ডেনসিটিটা মেজার করে এই হাইড্রোমিটার।
সয়েল ওয়াটার সাসপেনশনের মধ্যে যে পার্টিকেল গুলো আছে স্যান্ড, সিল্ট, ক্লে, সেই পার্টিকেল গুলোর ডেনসিটি মেজার করে হাইড্রোমিটার। ঠিক আছে, সো এটা রিডিং কিন্তু গ্রাম পার লিটারে আসবে, হাইড্রোমিটারের রিডিং আসে গ্রাম পার লিটারে। সো এখন আমি তোমাদেরকে বলেছি যে 40 সেকেন্ড পরে তোমরা হচ্ছে একটা রিডিং নিবা, একটু খেয়াল করো। 40 সেকেন্ড পরে আমরা যখন সিলিন্ডারটা আপরাইট পজিশনে রাখলাম, রাখার সাথে সাথে কিন্তু সেডিমেন্টেশন শুরু হয়ে গেল। ঠিক আছে, সো প্রথমেই সেডিমেন্টেশন হবে আমাদের সেই সূত্র অনুযায়ী, প্রথমেই সেডিমেন্টেশন হবে স্যান্ড পার্টিকেল, এবং এটা এই পদ্ধতিতে এভাবে বর্ণনা করা আছে যে 40 সেকেন্ডের মধ্যে সবগুলো স্যান্ড পার্টিকেলস নিচে চলে যায়, মানে সেডিমেন্টেশন হয়ে চলে যায়, সেটা কিন্তু আর সাসপেনশনের মধ্যে থাকে না, তলানি পড়ে যায়। সো 40 সেকেন্ডে আমরা যে রিডিংটা নিব সেখানে কিন্তু সাসপেনশনের মধ্যে থাকছে শুধু সিল্ট এবং ক্লে, যেহেতু স্যান্ডটা তলানি পড়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছো কিনা? জি ম্যাম। হাইড্রোমিটার, আচ্ছা আমি আবার বলি, হাইড্রোমিটার সয়েল সাসপেনশনে থাকা পার্টিকেলের ডেনসিটি মেজার করে, যেটা সেডিমেন্টেশন হয়ে গেল সেটা না, শুধু সাসপেনশনে থাকা পার্টিকেলের ডেনসিটি রিডিং দেয় হাইড্রোমিটার। সো যেহেতু 40 সেকেন্ড পরে স্যান্ড গুলো সেডিমেন্টেড হয়ে গেল, সো সাসপেনশনে থাকলো সিল্ট এবং ক্লে। সো হাইড্রোমিটারের যে রিডিংটা আমরা পাবো 40 সেকেন্ড পরে, সেই রিডিংটা হচ্ছে ফর সিল্ট এবং ক্লে, এবং সাথে সাথে আমরা একটা টেম্পারেচারের রেকর্ড নিয়ে নিব। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখবো যে কেন আমরা টেম্পারেচার নিলাম। তারপরে আমরা এভাবেই হাইড্রোমিটারটাকে রেখে দিব কোনো ডিস্টারবেন্স না দিয়ে। ঠিক আছে, 2 ঘন্টা আমরা এভাবে রেখে দিব, এবং 2 ঘন্টা পরে কেউ মনে হয় মিউট করনি, মিউট করে নাও সবাই। ওকে, 2 ঘন্টা পরে আমরা আবার হচ্ছে আরেকটা রিডিং নিব, কারণ 2 আওয়ার্স পরে ওখান থেকে সিল্ট পার্টিকেলস গুলো সেডিমেন্টেড হয়ে যাবে, তখন সাসপেনশনে থাকবে শুধু ক্লে। তো খেয়াল করো, সো 2 ঘন্টা পরে আমরা যে রিডিংটা পাবো সেটা হচ্ছে ফর ক্লে, যেহেতু শুধু ক্লেটাই সাসপেনশনে থাকছে, এবং রেকর্ড করব টেম্পারেচারটা। সো আমরা এখান থেকে 4টা ভ্যালু পেলাম। একটা হলো 40 সেকেন্ডের রিডিং মানে ফর সিল্ট এন্ড ক্লে, আরেকটা পেলাম 40 সেকেন্ডের টেম্পারেচার। সিমিলার ওয়েতে আমরা 2 আওয়ার্স এ একটা রিডিং পেলাম ক্লের জন্য, এবং 2 আওয়ার্স এর সময় আরেকটা টেম্পারেচার পেলাম। সবাই ক্লিয়ার কিনা? তোমরা যখন ক্লাসে করবে আমার কিন্তু এত কথা বলতে হতো না, কারণ এই কাজগুলো তোমরা নিজেরাই করতে, বুঝছো? নিজেরা যখন করতে তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যেত। আর আমি তোমাদেরকে বলছি, যেহেতু তোমরা আবার করবে এই কাজগুলো, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত তোমরা একটা ধারণা নিয়ে রাখো, হ্যাঁ? তো এখানে না শুধু যে সেটাও না, এরপরে তোমাদের হচ্ছে যখন করাবে তখন তুমি নিজেই দেখবা যে তোমাকে এত বলতে হবে না। আমি যে তোমাকে যে এত কষ্ট করে বলে রাখতেছি, এটা তোমার হচ্ছে কাজেই লাগবে। তখন তোমাকে একটু বলতেই তোমার কিন্তু সবকিছু মনে হবে যে এটা তো আমার জানা ছিল, একটু একটু করে ব্রেনের মধ্যে আসবে। সো এই জিনিসটা তোমরা খেয়াল করো। আমরা হচ্ছে একটা রিডিং নিলাম 40 সেকেন্ডে, 40 সেকেন্ডের যে রিডিংটা পেলাম সেটা হচ্ছে ফর সিল্ট এন্ড ক্লে, আর 2 আওয়ার্স এর যে রিডিংটা পেলাম সেটা হচ্ছে ফর ক্লে। এখন দেখো, আমরা 2টা টেম্পারেচারের ভ্যালু নিয়েছিলাম। এখন একটু খেয়াল করো, আমরা যে 40 সেকেন্ডের ভ্যালুটা পেলাম, সেই ভ্যালুটাতে একটা বা 2 আওয়ার্স এর যে ভ্যালুগুলো পেলাম সেখানে আমাদের হচ্ছে কিছু কারেকশন করতে হয়। এই রিডিং গুলাকে আমাদের কিছু কারেকশন করতে হয়। কিসের বেসিসে? টেম্পারেচারের বেসিসে কিছু কারেকশন করতে হবে। মানে আমরা যে রিডিং গুলো পেয়েছি সেগুলাকে আমাদের এখন অ্যাডজাস্ট করতে হবে টেম্পারেচারের সাথে। দেখো, যদি তোমরা ক্লাসরুমে হাইড্রোমিটারটা দেখতে, হাইড্রোমিটারের গায়ে লেখা থাকতো যে এটা রিডিং আসে গ্রাম পার লিটারে, এবং ওখানে লেখা থাকতো যে 68 ডিগ্রি ফারেনহাইট, মানে হাইড্রোমিটারটা ক্যালিব্রেটেড এট 68, মানে হাইড্রোমিটার আমাকে যে রিডিংটা দিচ্ছে সেটা 68 ডিগ্রি ফারেনহাইটের জন্য দিচ্ছে। ঠিক আছে, সো এখন কথা হলো যে আমরা যে টেম্পারেচারটা নিলাম,
সেই টেম্পারেচারটা যদি 68 এর বেশি ছিল সাসপেনশনে, যদি বেশি থেকে থাকে অথবা কম থেকে থাকে, তাহলে কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালুটা পেলাম না। যেহেতু হাইড্রোমিটারটা আমাদেরকে রিডিং দিচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইটের বেসিসে, বাট আমার যে সাসপেনশনটা ছিল সেই সাসপেনশনের টেম্পারেচার যদি ফর এক্সাম্পল 70 ডিগ্রি ফারেনহাইট যদি হতো, তাহলে আমি যে রিডিংটা পেলাম সেটা কি ঠিক হলো? না ম্যাম। ম্যাম আবার বলেন তো এটা। জি না। আচ্ছা, হাইড্রোমিটারটা ক্যালিব্রেটেড এট 68 ডিগ্রি ফারেনহাইট। 68 ডিগ্রি, যেহেতু আমরা জানি যে ডেনসিটির সাথে টেম্পারেচারের কিন্তু একটা রিলেশন আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? ডেনসিটি যদি টেম্পারেচার যখন বাড়ে তখন পার্টিকেলের মুভমেন্ট বেড়ে যায় এবং ডেনসিটিটা তখন হচ্ছে কমে যায়, একটা ইনভার্স রিলেশনশিপ। সো হাইড্রোমিটার হচ্ছে ক্যালিব্রেটেড 68 ডিগ্রি ফারেনহাইটের জন্য। সবাই একটু খেয়াল করো, হাইড্রোমিটার আমাদেরকে যে রিডিংটা দেয় সেটা হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইটের জন্য, বাট আমার যে সাসপেনশনটা ছিল আমি কিন্তু দুইটা টেম্পারেচার নিয়েছি। হ্যাঁ, সেই টেম্পারেচারটা যদি 68 এর বেশি হয়, ধরো ফর এক্সাম্পল 70 ডিগ্রি ফারেনহাইট, অথবা 68 এর কম, ধরো 60 ডিগ্রি ফারেনহাইট যদি আসে, তাহলে আমি যে ভ্যালুটা পেলাম সেটা কি এক্সাক্ট হবে? না ম্যাডাম, এক্সাক্ট হবে না। এক্সাক্ট হবে না দেখেই এখানে হচ্ছে আমাদেরকে একটু কারেকশন করতে হবে। এই কারেকশনটাকে বলা হয় টেম্পারেচার কারেকশন। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে টেম্পারেচার কারেকশন কেন করা হয় বা কিভাবে করা হয়। এখন তোমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, টেম্পারেচার আমাদের সাসপেনশনের যে টেম্পারেচারটা যদি 68 এর বেশি আসে, টেম্পারেচার বেশি মানে টেম্পারেচারের সাথে ডেনসিটির হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। টেম্পারেচার বেশি থাকা মানে ডেনসিটি হচ্ছে কম থাকা। বুঝতে পারছো কিনা? টেম্পারেচার বেশি মানে আমরা যে রিডিংটা পেয়েছি, ডেনসিটি রিডিংটা সেটা কম পেয়েছি। যেহেতু রিডিং কম পেয়েছি সেহেতু আমাদেরকে কিন্তু এক্সাক্ট রিডিং পাওয়ার জন্য এখানে কিছু অ্যাড করতে হবে, অ্যাড করে কারেকশন করতে হবে। ঠিক আছে? এবং এটা হচ্ছে ফিক্স করাই আছে যে প্রতি ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের জন্য 0.2 করে ভ্যারি করে। ঠিক আছে? মানে প্রতি ডিগ্রি ফারেনহাইটের জন্য তোমাকে হয় 0.2 অ্যাড করতে হবে অথবা 0.2 মাইনাস করতে হবে। মাইনাস করে তোমাকে হচ্ছে অ্যাকুরেট রিডিংটা বা কারেক্টেড রিডিংটা বের করতে হবে। এখন আমি হচ্ছে বেসিকটা প্রথমেই বলি। যদি আমাদের সাসপেনশনের রিডিং, সবাই একটু খেয়াল করো, যদি আমাদের সাসপেনশনের যে টেম্পারেচার নিয়েছি সেই টেম্পারেচার যদি 68 ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি আসে, টেম্পারেচার বেশি মানে ডেনসিটির ভ্যালু আমরা পেয়েছি কম, তার মানে আমাদের রিডিং এসেছে কম। রিডিং কম আসায় আমাদেরকে কারেকশন করতে হলে প্রতি ডিগ্রির জন্য 0.2 করে ভ্যালু যোগ করতে হবে। দেখো সবাই বুঝতে পারছো কিনা? তোমরা হচ্ছে তোমাদের খাতায় সিম্পলি এটা লিখে রাখো, টেম্পারেচার বাড়লে যোগ করতে হবে, টেম্পারেচার বাড়লে যোগ করতে হবে। একটু লিখো, টেম্পারেচার বাড়লে প্রতি ডিগ্রির জন্য 0.2 অ্যাড করতে হবে। সবাই লিখতেছো? জি ম্যাডাম। ম্যাডাম এটা 0.2 যেটা, এটা কি টেম্পারেচার হিসেবে অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ হ্যাঁ, প্রতি 1 ডিগ্রির জন্য পয়েন্ট। আমি তোমাদেরকে एग्जांपल দিয়ে বলছি, আগে একটু লিখো তাহলে ক্লিয়ার হবে। টেম্পারেচার বাড়লে আমাদেরকে প্রতি ডিগ্রি ফারেনহাইটের জন্য 0.2 অ্যাড করতে হবে, এভাবেই লিখো। টেম্পারেচার যদি সাসপেনশনের টেম্পারেচার যদি 68 এর থেকে বেশি হয় তাহলে প্রতি ডিগ্রির জন্য 0.2 অ্যাড করতে হবে। ঠিক আছে? জি ম্যাম। সাসপেনশনের টেম্পারেচার 68 এর থেকে বেশি হলে প্রতি ডিগ্রি ফারেনহাইটের জন্য 0.2 করে অ্যাড করতে হবে, এটা লিখো। তারপরে লিখো যে সাসপেনশনের টেম্পারেচার যদি আগেরটার মতোই, সাসপেনশনের টেম্পারেচার যদি 68 ডিগ্রি ফারেনহাইটের থেকে কম আসে তাহলে প্রতি ডিগ্রির জন্য 0.2 করে বিয়োগ করতে হবে। মানে বেশি হলে যোগ আর কম হলে বিয়োগ।
একদম যদি শর্টলি বলি, হ্যাঁ, বেশি হলে যোগ এবং কম হলে বিয়োগ। ম্যাডাম সাসপেনশন কি রুম টেম্পারেচারে থাকবে না? না, সাসপেনশনের টেম্পারেচারটা আমাদেরকে রুম টেম্পারেচারের সাথে ওটা মিলবে না, ঠিক আছে? সাসপেনশনের টেম্পারেচারটা তোমরা যখন ল্যাবে নিবা থার্মোমিটার দিয়ে ওটা, তখন দেখতে পারবা, কিন্তু রুম টেম্পারেচারের সাথে মিলে না, অন্যরকম একটা টেম্পারেচার আসে। হ্যাঁ, স্টপ ওয়াচ দিয়ে আমরা কেন 40 সেকেন্ড করে মেজার করি? এক্সাক্ট কাউন্ট কি? ওই যে 40 সেকেন্ড করে ই করা হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা বললাম যে যখন কোনো মেথড আসে সেটা কিন্তু ট্রায়াল এবং এররের মাধ্যমে আসে। হ্যাঁ, সো এই যে হাইড্রোমিটার একটা মেথড, এই মেথডটা যখন এস্টাবলিশ করা হয়েছে তখনই তারা হচ্ছে দেখেছে যে 40 সেকেন্ড পরেই সেন্ট পার্টিকেল গুলো সেডিমেন্টেড হয়ে যায়, ঠিক আছে? 40 সেকেন্ডের মধ্যে সেন্ট পার্টিকেল গুলো সেডিমেন্টেড হয়ে যায়, যার জন্য আমরা সিল্ট এবং ক্লের জন্য রেজাল্ট পাই। তার থেকে এক্স্যাক্টলি 2 আওয়ার্স পরে সিল্ট পার্টিকেলস গুলো সবগুলো সিল্ট পার্টিকেল সেডিমেন্টেড হয়ে যায়, যার জন্য আমরা ক্লের জন্য রিডিং পাই, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন, এই যে এই পরীক্ষা করার জন্য আমরা মানে 50 গ্রাম মাটি কেন ইউজ করি? এর বেশি বা কম কেন ইউজ করা হয় না? এটাও কি একই অ্যানসার নেই? 50 গ্রাম মাটি আমরা ইউজ করি কারণ হচ্ছে এখানে হাইড্রোমিটারের যে আমরা যে হাইড্রোমিটারটা নেই, এটা রিডিংটা হচ্ছে 50 গ্রাম পার লিটারই আমরা হচ্ছে এক্স্যাক্টলি ধরি আর কি, এরকম আসতে পারে। তো আমি হচ্ছে যেটা বলি যে যেহেতু এটা একটা এস্টাবলিশড মেথড গুলোর ক্ষেত্রে আমরা যারা পরবর্তীতে থাকি কোনো একটা মেথড আবিষ্কারের আগে কিন্তু অনেকগুলো সায়েন্টিস্টরা ট্রায়াল করেন বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে বিভিন্ন ভাবে। হ্যাঁ, পরবর্তীতে যখন এটা এস্টাবলিশড হয় সেটার জন্য একটা বোর্ড বসে এবং দেখে যে কোন অ্যামাউন্ট দিয়ে প্রতিটা মেথডেরই কিন্তু কিছু হচ্ছে লিমিটেশনস থাকে বা হচ্ছে অ্যাকুরেসি নিয়ে একটু কোশ্চেন থাকে, কোনো মেথডই কিন্তু 100% অ্যাকুরেট না। তো পরবর্তীতে দেখা যায় যে এইভাবে নিলে বা এই সেটআপটা করলে এটার অ্যাকুরেসিটা, মেথডের অ্যাকুরেসিটা একদম সবথেকে ভালো আসবে, ঠিক আছে? যার জন্য পরবর্তীতে ওইটাকে কিন্তু তারা পেপার আকারে পাবলিশ করে সায়েন্টিফিক ওয়ার্ল্ডে, তারপর সবাই ওটাকে হচ্ছে ফলো করে। সো এটাও হচ্ছে ওইরকমই যে অলরেডি এস্টাবলিশড যে 50 গ্রাম নিয়ে আমরা করব, যার জন্য আমরাও হচ্ছে এভাবেই করছি। হ্যাঁ, একদম মেথডের প্রসিডিউর যেভাবে সেভাবে আমরা করছি, ঠিক আছে? এখন তোমাদের জন্য যে জায়গাটা ইম্পর্টেন্ট যে কত গ্রাম সয়েল নেব সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমি হচ্ছে যখন কাজটা করব আমাকে যদি একটা মেথড দিয়ে দেয় অলরেডি, সেই মেথডে যা যা আছে সেটা ফলো করে করব, বাট এই ভিতরে মেকানিজমটা কি সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, সো কত ম্যাম আসলে তেমন একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম টেম্পারেচারের সাথে ডেনসিটি ব্যস্তানুপাতিক সম্পর্ক। জি ম্যাম, তাহলে এইখানে টেম্পারেচার বাড়লে এই যে এত করে যোগ দিতে হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে আমি তোমাদেরকে এখন বলি। এখন তোমরা যে লিখেছো যে টেম্পারেচার বাড়লে যোগ লিখেছো না, ওখানে তোমাদের হচ্ছে ব্যাখ্যাটা লিখো। ব্যাখ্যাটা হচ্ছে টেম্পারেচার বেশি মানে আগে বোঝো, টেম্পারেচার যখন সাসপেনশনের টেম্পারেচার বেশি ছিল, টেম্পারেচার ভলিউম ছাড়াও যদি আমরা বলি এখানে টেম্পারেচার যখন বেশি হয় তখন কিন্তু পার্টিকেলের যে ফলের যে রেটটা বা মলিকুলার মুভমেন্টটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে সেডিমেন্টেশনটা কিন্তু বেশি হয়, যার জন্য আমাদের কিন্তু ডেনসিটির যে ভ্যালুটা রিডিংটা যেটা আসে সেটা কিন্তু কম আসে। এখান থেকে বুঝো যে টেম্পারেচার বেশি মানে আমাদের সেডিমেন্টেশনটা বেশি হয়, মলিকুলার যে মুভমেন্টটা বেশি হয়, যার জন্য ডেনসিটির ভ্যালুটা কম আসে, মানে রিডিং কম আসে, ঠিক আছে? রিডিংটা কম আসে। হ্যাঁ, এই কম আসে দেখেই আমরা যোগ করছি। যোগ করার কারণটা হচ্ছে যে টেম্পারেচার বেশি মানে ডেনসিটি কম মানে আমাদের হচ্ছে এখানে একটু ঘাটতি ছিল, অ্যাকুরেট রেজাল্ট থেকে একটু ঘাটতি ছিল, যার জন্য আমরা যোগ করেছি। আর যখন টেম্পারেচারটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু ডেনসিটির ভ্যালুটা বেশি আসে, মানে রিডিংটা বেশি আসে, সেডিমেন্টেশনটা আর যে রিডিংটা সেটা হচ্ছে বেশি আসে। আর যেহেতু আমাদের অ্যাকুরেট থেকে বেশি আসে সেজন্য আমরা ওখানে হচ্ছে মাইনাস করছি, ঠিক আছে?
তাহলে তোমরা হচ্ছে ম্যাম temperature এখানে একটা মিস্টেক হয়েছিল। বলো। ম্যাম ভাবছিলাম ডেনসিটির সাথে 0.2 করে যোগ করা লাগবে, এখন দেখি না ম্যাম হাইড্রোমিটার না। রিডিং এর সাথে 2 যোগ করা লাগবে। হাইড্রোমিটার রিডিং এর সাথে আমরা হচ্ছে 0.2 করে, আমরা হচ্ছে তোমাদেরকে, আমি কিন্তু এভাবে বলছি তোমাদের যে যদি আমাদের এখানে ফর এক্সাম্পল যদি 68 এর জায়গায় আমাদের রিডিং যদি 70 আসে, হ্যাঁ, তাহলে দেখো আমাদের কত বেশি আসলো, 2 ডিগ্রি। ঠিক আছে, টেম্পারেচার বেশি আসলো 2 ডিগ্রি। আমরা বলেছি যে জি ম্যাম। প্রতি ডিগ্রির জন্য 0.2 করে যোগ, তাহলে 2 ডিগ্রির জন্য 0.2, 2 ইনটু 0.2 মানে 0.4 করে আমাদের যোগ হবে। যখন তোমরা করবা তখন আরো ক্লিয়ার হবে। এখন দেখো তোমাদেরকে যদি ভাইভাতে বলে যে টেম্পারেচার কারেকশন কেন করা হয়, টেম্পারেচার কারেকশন করা হয় কারণ টেম্পারেচারের সাথে ডেনসিটির যে আমরা রিডিংটা পাই সেটার একটা রিলেশনশিপ আছে এবং ব্যস্তানুপাতিক রিলেশনশিপ, মানে টেম্পারেচার বাড়লে আমরা যে রিডিংটা পাই সেটা কম পাই দেখি এখানে আমাদেরকে 0.2 করে অ্যাড করতে হবে ফর এভরি ডিগ্রি। ঠিক আছে, এভাবে তোমরা হচ্ছে ব্যাখ্যাটা দিবা। এখন দেখো ফাইনালি আমরা হচ্ছে ক্যালকুলেশনের দিকে যাই। একটু দেখো ক্যালকুলেশনটা হচ্ছে পার্সেন্ট সিল্ট প্লাস ক্লে সূত্রটা ইকুয়াল টু কারেক্টেড হাইড্রোমিটার রিডিং। কারেক্টেড হাইড্রোমিটার রিডিং বলছি কারণ আমরা টেম্পারেচার কারেকশনটা করলাম 0.2 দিয়ে। ঠিক আছে, কারেক্টেড হাইড্রোমিটার রিডিং এট 40 সেকেন্ড, 40 সেকেন্ডের রিডিংটাকে যে আমরা কারেক্টেড করলাম সেটাকে ভাগ দিব ওয়েট অফ ওভেন ড্রাই সয়েল, যে ওয়েটটা আমরা নিয়েছিলাম 50 গ্রাম, ইনটু 100। এখান থেকে পার্সেন্ট সিল্ট প্লাস ক্লে পাবো, আর পার্সেন্ট ক্লে পাবো কারেক্টেড হাইড্রোমিটার রিডিং এট 2 আওয়ার্স। 2 আওয়ার্স এর ভ্যালুটাকে যদি আমরা টেম্পারেচার দিয়ে কারেকশন করি সেটাকে ওয়েট দিয়ে ভাগ করব ইনটু এটা 100, এই না আসলে কিভাবে 100 হবে। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা তো বুঝতে পারছো। এখন তোমরা দেখো আমরা জানি এখানে স্যান্ড সিল্ট ক্লে, যেহেতু পার্সেন্টের হিসাব স্যান্ড সিল্ট ক্লে মিলে হচ্ছে 100, সো পার্সেন্ট স্যান্ড মানে হচ্ছে 100 মাইনাস পার্সেন্ট সিল্ট প্লাস ক্লে, এটা তো আর না বোঝার কিছু নাই। এবং পার্সেন্ট সিল্ট মানে সিল্ট প্লাস ক্লে থেকে যদি ক্লেটা মাইনাস করি তাহলে আমরা পার্সেন্ট সিল্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের স্যান্ড সিল্ট ক্লে মিলে যদি 100 হয়, 100 মাইনাস সিল্ট প্লাস ক্লে, এখান থেকে স্যান্ডের ভ্যালু পেলাম আর এখান থেকে সিল্টের ভ্যালু পেলাম এবং ক্লে। সো আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম, যে পার্সেন্ট স্যান্ড, পার্সেন্ট সিল্ট এবং পার্সেন্ট ক্লে। ঠিক আছে, এখন আমাদেরকে আমরা বলেছি যে আমাদের ফাইনাল কাজ হচ্ছে টেক্সচারাল ক্লাস বের করা। এখন এই তিনটা পার্সেন্ট থেকে আমরা কিভাবে বুঝবো যে এই সয়েলের টেক্সচারাল ক্লাসটা কি? এটা কি স্যান্ডি সয়েল নাকি লুমি সয়েল নাকি স্যান্ডি লুম সয়েল? আমাদের যে 12টা ক্লাস আছে, হ্যাঁ, স্যান্ড, লুমি স্যান্ড, স্যান্ডি লুম, তারপর লুম, সিল্ট লুম, কোন ক্লাসে সে পড়বে সেটা আমরা বের করব। দেখো এই পার্সেন্ট স্যান্ড সিল্ট ক্লে থেকে সয়েলের টেক্সচারাল ক্লাস বের করার জন্য আমরা একটা ট্রায়াঙ্গেল ইউজ করি, একটা কোঅর্ডিনেট ইউজ করি, সেটার নাম হচ্ছে মার্শালস ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেট। এটা তোমরা লিখে রাখো, যে এরকম তোমাদেরকে হচ্ছে প্রশ্ন করা হয়, ছোট ছোট প্রশ্ন, যে কিভাবে আমরা স্যান্ড সিল্ট ক্লে থেকে পরবর্তীতে, সবাই শুনতে পাচ্ছ কিনা তোমরা? ম্যাম আরেকবার বলেন। আচ্ছা যায় না। আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বললাম, হ্যাঁ তোমরা আমি বললাম যে পার্সেন্ট স্যান্ড, এখন শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাডাম। ওকে, এখন তোমরা শুনো, আমরা যে পার্সেন্ট স্যান্ড, ওকে, স্যান্ড সিল্ট ক্লে যে আমরা বের করলাম পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজ থেকে আমরা যদি সয়েলের টেক্সচারাল ক্লাস ডিটারমাইন করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা একটা কোঅর্ডিনেট ইউজ করব। ঠিক আছে, যে কোঅর্ডিনেটের নাম মার্শালস ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেট। মার্শাল হচ্ছে সায়েন্টিস্টের নাম, উনি হচ্ছে কোঅর্ডিনেটটা তৈরি করেছেন, যার জন্য এটার নাম হচ্ছে মার্শালস ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেট। তাহলে তোমাদেরকে যদি ভাইভাতে জিজ্ঞেস করে কিভাবে স্যান্ড সিল্ট ক্লে পার্সেন্টেজ থেকে সয়েল টেক্সচারাল ক্লাস বের করবে, তখন তোমরা এভাবেই বলবে যে টেক্সচারাল ক্লাস আমরা বের করব পার্সেন্টেজ থেকে বাই ইউজিং অথবা উইথ দ্য হেল্প অফ মার্শালস ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেট। ঠিক আছে, এই যে দেখো তোমাদেরকে আমি হচ্ছে মার্শালের ট্রায়াঙ্গুলার ত্রিভুজাকৃতির এই যে মার্শালের কোঅর্ডিনেটটা, এটা আমরা ইউজ করব এখন।
ইউজ করে আমাদের স্যান্ড এর পরিমাণটা থেকে টেক্সচারাল ক্লাসটা বের করব। সবাই শুনতে পাচ্ছ? জি জি ম্যাডাম। ম্যাম। ওকে, তাহলে এখন দেখো এখানে যে কাজটা করতে হয় তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে ক্লের লাইন, এই যে এইটা এই লাইনটা হচ্ছে স্যান্ডের লাইন এবং এই লাইনটা হচ্ছে সিল্টের লাইন। একটু খেয়াল করো, ঠিক আছে? ক্লের জন্য লাইন এখানে লেখা আছে ক্লে, আর এই যে লাইনটা এটা হচ্ছে সিল্টের জন্য লাইন, এবং এই যে লাইনটা 0 to 100 এটা হচ্ছে স্যান্ডের জন্য লাইন। সো এখানে আমাদের 3টা লাইন আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে তোমরা খেয়াল করো, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাদেরকে বলি ক্লের পার্সেন্টটা এবং যে সিল্টের পার্সেন্টটা, ক্লে এবং সিল্টের পার্সেন্টটা আমরা হচ্ছে বসাবো এই কোঅর্ডিনেটে। একটু খেয়াল করো, ক্লের আমরা যে পার্সেন্টেজটা পাবো, আমি হচ্ছে একটা অ্যাজাম্পশন যদি ধরি, ধরো আমাদের পার্সেন্ট ক্লে এসেছিল 35, এমনিতেই আমি হচ্ছে একটা জিম করলাম, হ্যাঁ? পার্সেন্ট ক্লে যদি 35 হয় তাহলে এদিকে আসবে। সবাই বুঝতেছো? জি ঠিক আছে, ম্যাম। ওকে। এখন যে কাজটা করতে হবে, ক্লের যে ভ্যালুটা, ক্লের ভ্যালুর জন্য আমাদের জি ক্লের ম্যাম। ভ্যালুর জন্য ওকে, ক্লের ভ্যালুর জন্য আমাদেরকে এই পয়েন্ট থেকে দাগ টানতে হবে তার আগেরটার সাথে প্যারালাল করে। একটু বোঝো, একদম সহজ, একটু প্যাচ লাগে কথার মধ্যে, তারপরে একটু দেখার চেষ্টা করো। হ্যাঁ, ক্লের যে ভ্যালুটা, সেই ভ্যালুটার জন্য আমরা প্রথমে হচ্ছে ভ্যালুটা প্লেস করব। ধরো 35-এ আমরা প্লেস করব। প্লেস করার পর এটার জন্য আমরা যে দাগটা টানবো, লাইনটা ড্র করব, সেই লাইনটা হবে তার আগেরটার প্যারালাল। ক্লের আগে কোনটা আছে? ম্যাম এদিকে যদি তোমরা কার্সর দেখো, দিয়ে দেখেন। সিল। এই যে এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে দেখো ক্লের আগে কোনটা আছে, এই পাশ থেকে দেখো, এই পাশে ম্যাম স্যান্ড। স্যান্ড আছে। এখন দেখো ক্লের জন্য আমরা স্যান্ডের যে প্যারালাল, স্যান্ড লাইন কোনটা? এইটা হরাইজন্টাল, তাই না? এখন স্যান্ডের জন্য যে প্যারালাল, ক্লের জন্য আমরা স্যান্ডের মতো করে এভাবে একটা দাগ টানবো, ঠিক আছে? বুঝতে পারছো? দাঁড়াও, আমি একটা জিনিস use করে নোটেশনস গুলো আসলে ভালো হতো, এগুলো দিয়ে আমি ড্র করে দেখাতে পারতাম। আচ্ছা তোমরা এখানে দেখো, ক্লের জন্য আমরা স্যান্ডের সাথে প্যারালাল করে একটা, যদি 35 হয় আমরা এখানে স্কেলটা ধরে সোজা, যেহেতু এই যে স্যান্ডের প্যারালালি সমান্তরালে আমরা সোজা একটা এভাবে দাগ টেনে নিয়ে যাব। এটা তো ক্লিয়ার নাকি? জি ম্যাডাম, জি এটা ম্যাম। বুঝছি। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো সিল্ট। সিল্টের ভ্যালুটা আমরা নিলাম, মনে করো ক্লের যেহেতু এখানে 35, এখন ধরো সিল্টের ভ্যালু আমরা ধরে নিলাম যে আসছে এখানে 45। যদি 45 এসে থাকে সিল্টের ভ্যালু, এখন আমরা হচ্ছে সিল্টের পয়েন্টটাতে আমরা যাব, এই যে এখানে মনে করো সিল্টের ভ্যালুটা আসছে। এখন সিল্টের আগে কোনটা আছে দেখো, পেছনে ক্লে। ক্লে। ক্লে আছে। এখন ক্লের যে লাইনটা সেটা সমান্তরালে আমাদেরকে হচ্ছে দাগ টানতে হবে। ক্লের লাইনটা হচ্ছে এই দিকে, সো এইটার সমান্তরালে আমাদেরকে ড্র করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো ক্লের সমান্তরালে ড্র করতে হলে আমাদের এই দিক, বুঝতে পারছো কিনা? এই যে ক্লে লাইনটা তার সাথে সমান্তরাল করে আমাদেরকে এই দিকে টানতে হবে। সো আমি হচ্ছে এখানে ক্লেটা স্যান্ডের সমান্তরালে নিয়েছিলাম এবং সিল্টেরটা ক্লের সমান্তরালে নিলাম। এই যে দুইটা একটা জায়গায় ইন্টারসেক্ট করবে, তাই না? এই দুইটা একটা জায়গায় ইন্টারসেক্ট করবে। ওই ইন্টারসেক্টটা যে পোর্শনে পড়বে, যদি এই কালারের মধ্যে পড়ে তাহলে আমরা বুঝে ফেলবো যে এই সয়েলের টেক্সচারটা হচ্ছে সিল্টিক ক্লে। যদি এই ঘরের মধ্যে পড়ে তাহলে বুঝবো সিল্টিক ক্লে লোম। যদি এখানে পড়ে ওই ইন্টারসেক্টটা তাহলে সিল্টি লোম। মানে যে ঘরে পড়বে সেটাই হচ্ছে তোমার টেক্সচারাল ক্লাস। সো এখানে একটা জিনিস যেটা মনে রাখবা যে তার আগেরটার সাথে ইনওয়ার্ডলি প্যারালাল হবে। ম্যাম পার্সেন্ট স্যান্ডের কোনো কাজ নেই তাহলে? পার্সেন্ট স্যান্ডও তুমি দিবা, মানে তিনটাই এভাবে দিবা,
কিন্তু তিনটা হচ্ছে নরমালি এক জায়গায় ইন্টারসেক্ট করে না। সিল্ট এবং ক্লেটাই আমরা দিই, কারণ হচ্ছে ক্লে সয়েলকে মেইনলি হচ্ছে ইনফ্লুয়েন্স করে। ঠিক এভাবে তোমরা হচ্ছে স্যান্ডেরটাও দিবা। কে কথা Ma'am? বলছো মিউট করে নাও, যে কথা বলছো মিউট করে নাও। এখন দেখো স্যান্ডের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আগে কোনটা আছে, সিল্ট আছে, সিল্টের সাথে প্যারালেল করে স্যান্ডের ভ্যালুটা আমরা ড্র করব। তারপর এই তিনটা যদি একটা জায়গায় ক্রস করে সেই ঘরটাতে আমরা হচ্ছে টেক্সচারাল ক্লাস নিব। আর যদি তিনটা ক্রস না করে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লে এবং সিল্ট যেখানে করবে সেই ঘরটাকে আমরা হচ্ছে নিব টেক্সচারাল ক্লাস। আমরা যদি একুরেটলি করি তাহলে তিনটাই হচ্ছে ইন্টারসেক্ট করবে, তোমরা ক্লাস দেখতে পারবা। হ্যাঁ ম্যাডাম স্যান্ডের সাথে হবে না কোনটা? ম্যাডাম স্যান্ডের সামনে কি ক্লে হবে না? এখানে সিল্ট বললেন যে। তার ইমিডিয়েট যেটা আগে ওইটা দেখছি উল্টা দিকে, ক্লের আগে ছিল স্যান্ড, ঠিক আছে, এজন্য ক্লেটা আমরা দেখলাম স্যান্ডের সাথে। সিল্টের আগে ছিল ক্লে, যার জন্য সিল্টের সময় আমরা দেখলাম ক্লেটা। এখন স্যান্ডের আগে হচ্ছে সিল্ট, দেখো উল্টা দিকে, এজন্য আমরা এখানে হচ্ছে সিল্টের, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ। শুনো, তোমাদেরকে যদি ক্লাসে আমি মানে সামনাসামনি যদি ক্লাস হতো, যদি বলতাম, আমারও এত কথা বলতে হতো না, তোমরাও খুব ক্লিয়ারলি বুঝে যেতাম। হ্যাঁ তারপরও আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি, একটু দেখো। তাহলে আমি আবার যদি একটু বলি যে আমরা পার্সেন্ট স্যান্ডসিল্ট ক্লে থেকে সয়েলের যদি টেক্সচারাল ক্লাস বের করতে চাই, সেটার ওয়ে হচ্ছে মার্শালস ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেট, এটা আমরা ইউজ করব। তো এটার ক্ষেত্রে আমাদের যে তিনটা ভ্যালু থাকবে, এই প্রত্যেকটার ভ্যালুর ক্ষেত্রে আমরা তার যে অ্যান্টি ক্লকওয়াইজ যে আগেরটা থাকবে সেটার সাথে প্যারালেল করে আমরা লাইন ড্র করব। ঠিক আছে, ক্লের ক্ষেত্রে তার আগে অ্যান্টি ক্লকওয়াইজ, তার আগে ছিল স্যান্ড, তো স্যান্ডের সাথে প্যারালেল করে ড্র করব। সিল্টের ক্ষেত্রে তার আগে যেহেতু ক্লে ছিল, ক্লের সাথে প্যারালেল করে ড্র করব, এবং স্যান্ডের ক্ষেত্রে তার আগে যেহেতু সিল্ট, সিল্টের সাথে প্যারালেল করে ড্র করব। এই তিনটা যে জায়গায় ছেদ করবে সেটা যে ঘরের মধ্যে পড়বে, যে কোঅর্ডিনেটের মধ্যে পড়বে, সেটাকে আমরা বুঝবো যে এই সয়েলের টেক্সচারাল ক্লাস হচ্ছে এটা। এখন এই কথাগুলো যে বললাম, দেখো ক্লে পার্সেন্টটাকে প্লেস করবা ক্লে লাইনে প্রথমে, এবং একটা লাইন ড্র করবা ইনওয়ার্ড প্যারালেল টু স্যান্ড লাইন, মানে তার আগেরটার সাথে ইনওয়ার্ড, ভেতরে, বাহিরের দিকে না, প্যারালেল হবে এই কোঅর্ডিনেটের ভিতরে। সিল্টেরটা এইভাবে এবং স্যান্ডেরটা এইভাবে। তারপর যে কম্পার্টমেন্টের মধ্যে এগুলা ইন্টারসেক্ট করবে সেই কম্পার্টমেন্টটাই হচ্ছে আমাদের সয়েলের টেক্সচারাল ক্লাসের নেম। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সো এই হলো আমাদের পার্টিকেল সাইজ অ্যানালাইসিস। তোমাদের হচ্ছে খাতায় যতটুকু সম্ভব লিখেছো সেটা থাকুক, হয়তো পরবর্তীতে যখন ক্লাস হবে এটা দেখলে তোমাদের অনেক কিছু হয়তো রিকল করতে পারবা। হ্যাঁ, এই হলো আমাদের আজকের পার্টিকেল সাইজ অ্যানালাইসিস এবং টেনশিওমিটার। সবাইকে ধন্যবাদ। এবং আমি তোমাদেরকে যেটা বলবো, তোমাদের আর যে দুটো এক্সপেরিমেন্ট আছে, হ্যাঁ, ইনফিল্ট্রেশন এবং হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ওই দুইটা তোমাদের হোসেন যে আছে আমাদের, গত ক্লাসে পরিচয় করিয়ে দিয়েছিলাম, হোসেনুজ্জামান, ও তোমাদের সাথে ওই দুটা ক্লাস কন্টিনিউ করবে। ঠিক আছে, ও হয়তো তোমাদের সাথে যোগাযোগ করবে, টাইম এই টাইমও থাকতে পারে বা অ্যাডজাস্ট করে নিতে পারে। ঠিক আছে, সো তোমরা ওভাবে প্রিপেয়ার থেকো। ম্যাডাম অ্যাটেন্ডেন্স নেবেন কিভাবে? অ্যাটেন্ডেন্স তোমাদের দিতে হবে না, অ্যাটেন্ডেন্স আমার কাছে চলে আসবে, মানে জুমে রেকর্ড থেকে যায়, ওখান থেকে আমি পরবর্তীতে ড্র করে নিব। হ্যাঁ জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বলো। এটার আরেকটু কনফিউশন হচ্ছে, টেম্পারেচার যদি বেশি, তোমার কথা আমরা বুঝতে পারছি না। আচ্ছা ম্যাম, ওই যে হাইড্রোমিটার যে মেথড, ওইটা ম্যাম ওই যে অর্গানিক ম্যাটার যেটা আছে ওইটা কেন মানে ওখান থেকে সরায় ফেলা হয়? অর্গানিক ম্যাটার যদি তোমার সয়েলে থাকে, সেটা হচ্ছে সয়েলের পার্টিকেল গুলোকে একসাথে বেঁধে রাখে।
সিমেন্টিং এজেন্টের মতো, ঠিক আছে? এখন তোমার পার্টিকেল গুলো স্যান্ডের সাথে যদি সিল্ট লেগে থাকে তাহলে তো তুমি আলাদা করতে পারবে না, মানে আলাদা ভাবে পার্সেন্টেজটা বের করতে পারবে না। যার জন্য আমরা হচ্ছে সিমেন্টিং এজেন্ট গুলোকে ভেঙে দেই যাতে টোটাল পার্টিকেল গুলো আলাদা আলাদা হয়ে আসে, ঠিক আছে? সোডিয়াম দিলে তাহলে অর্গানিক ম্যাটার কি আলাদা হয়ে যায় না? আলাদা করে বসানো লাগে। সোডিয়াম দিলে ওই সিমেন্টিং এজেন্টটা সোডিয়াম ব্রেকডাউন করতে পারবে না, ওখানে কেমিক্যাল রিঅ্যাকশন করাতে হবে, তারপরে এই অর্গানিক ম্যাটারটা যেটা থাকে অর্গানিক কার্বনটা সেটা কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ম্যাম ম্যাম তাহলে তোমাদের হচ্ছে আর অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে না, আমি এখান থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, সমস্যা নেই। জি ম্যাম একটা প্রশ্ন ছিল সবাই ম্যাম হ্যাঁ বলো বলো। ম্যাম। ম্যাম টেম্পারেচার বেশি হলে মলিকুলার মুভমেন্ট যদি বেশি হয় তাহলে সেডিমেন্টেশন বেশি হচ্ছে। কোনটা? ম্যাম টেম্পারেচার যদি বেশি হয় তাহলে মলিকুলার মুভমেন্ট যদি বেশি হয় তাহলে সেডিমেন্টেশন বেশি হয়। ক্লাস কি শেষ? কথা শোনা যাচ্ছে না। সেডিমেন্টেশন মনে হয় কম হয়, এর জন্য যোগ করতে হয়। আমি তো শুনছিলাম মনে হয় বেশি হয়। সেডিমেন্টেশন বেশির কথা বলছিল, ডেনসিটি কম হয় এটা বলছিল মনে হয়। সেডিমেন্টেশনটা বেশি হয় যার কারণে ডেনসিটিটা কমে যায়, আর ডেনসিটি ওই কম, কারণে যোগ করতে হয়। সেডিমেন্টেশন বেশি। তোমরা কি শুনতে সেডিমেন্টেশন পাচ্ছ? যদি বেশি হয় তাহলে ডেনসিটি। জি ম্যাম, ম্যাম প্রশ্ন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ বলো। নেট ম্যাম ম্যাম টেম্পারেচার যদি বেশি হয় তাহলে মলিকুলার মুভমেন্ট বেশি হয়, তখন সেডিমেন্টেশন বেশি হয়, তাহলে ডেনসিটি বেশি হয় না কম হয়? সেডিমেন্টেশন বেশি হয়ে যাওয়া মানে কি? সেডিমেন্টেশন বেশি হয়ে যাওয়া ম্যাম মানে ডেনসিটি, ডেনসিটি কমে যাবে, উপরে যে পার্টিকেল গুলো সেগুলো কমে যাচ্ছে, ডেনসিটি কমে যাচ্ছে। ডেনসিটি কমে যাচ্ছে ও দেখেই ম্যাম আমরা হচ্ছে উপরেরটা অ্যাড তুলনা করছি। করতে হবে। হ্যাঁ আমি তোমাদেরকে কিন্তু বলেছি ওকে যে হাইড্রোমিটার, তোমাদের এটাও হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করে যে হাইড্রোমিটার কি করে। হাইড্রোমিটার মেজার করে ডেনসিটি অফ ডেনসিটি অফ পার্টিকেলস, যে পার্টিকেলস গুলো থাকে সয়েল ওয়াটার সাসপেনশনে, সেডিমেন্টেড পার্টিকেলস গুলো না, সয়েল ওয়াটার সাসপেনশনের মধ্যে থাকা পার্টিকেলের ডেনসিটি মেজার করে হাইড্রোমিটার, ঠিক আছে? সাসপেনশনের মধ্যে থাকা পার্টিকেল গুলোর ডেনসিটি মেজার করবে, ঠিক আছে? সো যেহেতু টেম্পারেচার ম্যাম। বাড়লে ডেনসিটি কমে যাচ্ছে, রিডিংটা কমে যাচ্ছে। তাহলে তোমরা হচ্ছে নেক্সট ক্লাস হোসেনুজ্জামানের সাথে হবে তোমাদের, সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আর যেহেতু আমাদের প্যান্ডেমিক চলছে তোমরা জানোই, তার মধ্যে তোমরা হচ্ছে সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে থেকো, ঠিক আছে? সবাই ভালো থাকো। তারপর তোমাদের যখন আবার সামনাসামনি ক্লাস হবে, যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, অবশ্যই আমরা তোমাদেরকে সময় দিব, তোমরা আসবা, কথা বলবা। সে পর্যন্ত ভালো থাকো সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। শুভ নববর্ষের শুভেচ্ছা।